আমি বলতেছি শহীদ ওসমান হাদী ভাই জিততে পারতেন না যদি জামাত এবং বিএনপির ক্যান্ডিডেট থাকতো, ইভেন এনসিপিও যদি ক্যান্ডিডেট উনি জিততে পারতেন না। বন্ধুরা এখনো কিন্তু আপনার হচ্ছে চাকরির প্রস্তুতি নিতেছে, ওনারা কিন্তু উপদেষ্টা হয়ে এখন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। বিশেষ করে সরকারি চাকরি যে সংস্কারের যে আন্দোলনগুলো আমরা করে আসছিলাম এবং বেকারদের কর্মসংস্থান নিয়ে যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে তো ওনাদের কোনোদিন আমি কথা বলতে দেখি নাই। আপনি যে ডাকসুর জিএস হয়েছেন, আপনি কিভাবে ডাকসুর জিএস হয়েছেন, আপনারা কিভাবে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে আপনাদের ক্যান্ডিডেটদের পক্ষে বক্তব্য দিয়ে আসলেন, তখন এই কথা মনে পড়ে নাই? অমুক রাজনৈতিক ছাত্র সংগঠন কেন ক্যাম্পাসে মিছিল করবে, মিটিং করবে, পোস্টারিং করবে? কেন ভাই এখন আপনারা ছাত্র শিবিরের ব্যানারে প্রোগ্রাম করতেছেন না? আপনার সাথে একবার প্রতারণা করে আপনাকে আমি কাছে পেতে পারি, কিন্তু আপনি যখন বুঝে ফেলবেন যে আমি আসলে প্রতারণায় আশ্রয় নিয়ে আমি আপনাকে কাছে নিয়ে এসেছি। ছাত্র শিবির কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত 7 বছর বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অধিকার ভিত্তিক আন্দোলন পাবলিকলি করে নাই। তারা ছিল মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অ্যাসিস্ট্যান্স করেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে, যেটা মনে করেন যে অনেকটা আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারের সাথে হেল্পার থাকে, কন্ডাক্টর থাকে, ম্যানেজার থাকে, এই ধরনের রোল ছিল। কিন্তু তারা নিজেরা কোনো ধরনের বড় ধরনের আন্দোলন কিন্তু তারা করতে পারে নাই বা করে নাই। তো সেই জায়গা থেকে এখন ওনারা পাবলিকলি ফাংশন করতে পারতেছে। শিক্ষার্থীদের অনেক ধরনের অধিকার কিন্তু এখনো আদায় হওয়া বাকি আছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক সিদ্ধান্ত, অধিকার, শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা বাস্তবায়ন হওয়া বাকি আছে। ওনাদেরকে আমরা বলতে শুনছি যে ওনারা নাকি খেলার মাঠের জন্য টাকা বরাদ্দ নিয়ে আসছে, কিন্তু খেলার মাঠের মাটি কাটা বা উন্নয়ন হচ্ছে না। ওনারা মসজিদের জন্য এসি নিয়ে আসছে, সেই এসি এটা করাইতে পারতেছে না। বিভিন্ন হলের জন্য এটা করতেছে, এটা করতে পারতেছে না। এর পাশাপাশি যেই বেকার ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে আজকে সরকার পরিবর্তন, ইন্টারিম গভর্নমেন্টের অনেকে উপদেষ্টা, মানে বন্ধুরা এখনো কিন্তু আপনার হচ্ছে চাকরির প্রস্তুতি নিতেছে, ওনারা কিন্তু উপদেষ্টা হয়ে এখন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। বন্ধুরা কিন্তু এখনো চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, পরিবারের বোঝা তাদের কাঁধে। ওনারা কিন্তু ডাকসুর ভিপি, জিএস, এজিএস হয়ে এখন আবার সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে। তাহলে সেই বন্ধুদের যে চাকরির ব্যবস্থাপনা নিয়ে যে মানে সমস্যাগুলো, বিশেষ করে সরকারি চাকরি যে সংস্কারের যে আন্দোলনগুলো আমরা করে আসছিলাম এবং বেকারদের কর্মসংস্থান নিয়ে যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে তো ওনাদের কোনোদিন আমি কথা বলতে দেখি নাই। তো এই যে জায়গাটা, তো ওয়েলফেয়ার ইউনিভার্সিটির কথা আপনি যখন বলছেন কিন্তু অধিকার ভিত্তিক কোনো আন্দোলনই আপনি করছেন না, তখন তার মানে কি যে ইন্টেনশনালি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা মানে পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ রাখতে চাচ্ছেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। কারণ ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বাই ডিফল্ট পলিটিক্যাল মানে ইনস্টিটিউশন। এটাকে আপনি রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারবেন না। এটাকে রাজনীতি থেকে যদি আপনি বিচ্ছিন্ন করে রাখেন তাহলে এটা দেশের জন্য ক্ষতি হবে, রাষ্ট্রের জন্য ক্ষতি হবে। এটাকে আবার কেউ নেগেটিভ মিনিং করতে পারে যে ভাই আপনারা খালি রাজনীতি করেন, তাহলে আর কিছু করা লাগবে না। ভাই, রাজনীতি রেখেই রাজনীতিটাকে সংস্কার করে একটা মার্জিত পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি যদি মাথা ব্যথা হলে মাথাটাকেই কেটে ফেলতে চান, এটার উদ্দেশ্য অসৎ। বিশ্ববিদ্যালয়গুলোকে আমি তো বলতেছি অন রেকর্ড যে জুলাই অভ্যুত্থানের পরে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ রাখার জন্য তখন বলা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, বন্ধ থাকবে। যেটা আব্দুল কাদের গতকাল বলেছে যে এস এম ফরহাদ প্রস্তাব দিয়েছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তো এস এম ফরহাদের কাছে প্রশ্ন, আপনি যে ডাকসুর জিএস হয়েছেন, আপনি কিভাবে ডাকসুর জিএস হয়েছেন? আপনারা কিভাবে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে আপনাদের ক্যান্ডিডেটদের পক্ষে বক্তব্য দিয়ে আসলেন, তখন এই কথা মনে পড়ে নাই? সাদিক কায়েম বক্তব্য দিয়ে আসলেন, তখন আপনাদের এই কথা মনে পড়ে নাই? আর আপনারা 9 দফা দেওয়ার সময় বলছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। আব্দুল কাদের বাধ্য হয়ে দিছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তা আপনারা জুলাই অভ্যুত্থানের পর যে ক্যাম্পাসে হঠাৎ আমরা দেখতাম যে বিভিন্ন মবের উদ্ভব হইতো, যে কি অমুক রাজনৈতিক দলের নেতা ক্যাম্পাসে এসে এই বক্তব্য দিছে, অমুক রাজনৈতিক ছাত্র সংগঠন কেন ক্যাম্পাসে মিছিল করবে, মিটিং করবে, পোস্টারিং করবে? কেন ভাই এখন আপনারা ছাত্র শিবিরের ব্যানারে প্রোগ্রাম করতেছেন না? ঠিক বিভিন্ন হলে ছাত্র শিবিরের প্যানেল থেকে এবং কেন্দ্রীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসছেন এবং এখন প্রকাশ হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ছাত্র শিবিরের কমিটি, অথচ তারা নিজেরা লেজির ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিয়েছে। তাহলে এই যে আমরা ধরেন, হ্যাঁ আমি আপনার সাথে একবার প্রতারণা করে আপনাকে আমি কাছে পেতে পারি, কিন্তু আপনি যখন বুঝে ফেলবেন যে আমি আসলে প্রতারণায় আশ্রয় নিয়ে আমি আপনাকে কাছে নিয়ে এসেছি, আমার স্বার্থে আমি আপনাকে ব্যবহার করছি, বারবার তো সেই সুযোগ ছাত্ররা বা মানুষ আপনাকে দিবে না। এবং আমি আরেকটা কথা বলি, আপনি যেহেতু ছাত্র রাজনীতি কোশ্চেন করলেন, আপনি কি আমাকে দেখাতে পারবেন যে জাতীয় নির্বাচনের পরে ছাত্র শিবির বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছে?
তোল নেই। অথচ জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ওনারা বিশেষ দাবি আন্দোলন একদম খুব মারামারি ফাটাফাটি অবস্থা। তো নির্বাচনের পরে কই গেল? এখন ওনারা চিন্তা করতেছেন যে নির্বাচনের আগে আসলে যে ফ্যাসিলিটিটা ওনারা আপনার হচ্ছে সরকার ব্যবস্থাপনা বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোকজন থাকার কারণে প্রভাব বিস্তার করে ওনারা করতে পেরেছেন, এখন সেটা তারা করতে পারবেন না। স্বাভাবিকভাবেই এখন যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, রেজাল্ট কি হবে? স্বাভাবিক, ছাত্র সংসদ নির্বাচন হলে রেজাল্টে যেটা দেখা যায় যে ছাত্র দল বা তাদের সাথে অ্যালায়েন্সে যারা আছে বা ছাত্র এখানে যদি ভালো কাজ করতে পারে, এই ছাত্র শিবিরের চেয়ে ছাত্র শিবিরের প্যানেল বিরোধী প্যানেল যারা ছিল তারা কিন্তু এখন ভালো করবে। আমি বলে দিলাম, তারা কিন্তু এখন ভালো করবে। ছাত্র শিবির কিন্তু এখন সেই তুলনায় আর ভালো করতে পারবে না। তো ঠিক এই জন্য তারা এখন আর ছাত্র সংসদ নির্বাচনের জন্য নামে না। বাট আমরা যে আন্দোলনগুলো করেছি বিগত সময়ে, আমরা তো জানতাম যে আমরা ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হতেও পারি, নাও হতে পারি। আমরা যে অনশন করলাম 82 ঘন্টা, আমরা তো নিশ্চিত হয়ে অনশন করে নেই যে আমরা ডাকসুর বিবিজিএস এজিএস হবই হবো। আমরা তো করেছি। এই যে শহীদ ওসমান হাদি ভাইয়ের কথা যদি বলি, আজকে অন রেকর্ড বলতে চাই, আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন যে যদি বিএনপি তাদের ক্যান্ডিডেট দিত ঢাকা 8 আসনে, যে মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য উনি আছেন, তারপরে জামাত যদি তার ক্যান্ডিডেট দিত বা দিয়েছে, পাশাপাশি শহীদ ওসমান হাদি তিনি যদি জীবিত থাকতেন এবং ঢাকা 8 আসনের ক্যান্ডিডেট হইতো, শহীদ ওসমান হাদিকে জিততে পারতেন? এটা আমি বাংলাদেশের সব মানুষের উদ্দেশ্যে এই প্রশ্নটা করতে চাই, তাদের রাজনৈতিক সচেতনতার চোখটা খুলে দেওয়ার জন্য। না, আমি বলতেছি শহীদ ওসমান হাদি ভাই জিততে পারতেন না যদি জামাত এবং বিএনপির ক্যান্ডিডেট থাকতো, ইভেন এনসিপিও যদি ক্যান্ডিডেট, উনি জিততে পারতেন না। তাহলে উনি কেন নির্বাচন করেছেন? উনি জেতার জন্য নির্বাচন করে নাই, উনি নির্বাচন করেছেন উনার কথাগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং উনি নির্বাচন করেছেন, এই যে আমি আজকে যে প্রশ্নটা করছি যে বিএনপি জামাত তারা ক্যান্ডিডেট দিলে ওসমান হাদি আজকে আমাদের সবার মাথার মুকুট, উনি জিততে পারতেন না, এই বাস্তবতাটাকে ভাঙার জন্যই উনি দাঁড়িয়েছিলেন, এই বাস্তবতাটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আমিও ছাত্র সংসদ নির্বাচন করেছি, আমি জিততে পারি নাই, কিন্তু একটা দরজাকে উন্মুক্ত করেছি। তা আমাদের বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় এই সংস্কারগুলোর প্রত্যাশায় আসলে আমরা রাজনীতিতে এসেছি। তাহলে তো আমার রাজনীতি করার দরকার ছিল না, ওটা সংস্কার হয়ে গেছিল, চাকরির জন্য চলে যেতাম। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে যারা সরকারে আছেন, বিরোধী দলে আছেন, বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল, তারা তো একটা মৎস্যন্যায় নীতি চালু, যে ছোট ছোট দলগুলোকে খেয়ে ফেলা, নতুন নেতৃত্বে উঠতে না দেওয়া, এই ধরনের পরিস্থিতিতে না গিয়ে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হয়েছে, এই জেনারেশনের এই চিন্তার জায়গাটা, এই যে জুলাই অভ্যুত্থান, এই আন্দোলন, এই যে যারা এই পোস্টার বয় হয়েছেন, অনেকেই পরিচিতি লাভ করেছেন, সেটা হতে পারে গণ অধিকার পরিষদের বা ছাত্র শিবিরের, ছাত্র দলের, অথবা কোনো রাজনৈতিক দলই করে না, এরকম অনেকেই অ্যাক্টিভিজম করে পরিচিত হয়েছে, যাদের চিন্তা আছে, দর্শন আছে, তারা রাষ্ট্রের জন্য কাজ করতে চায়, তাদেরকে দলমত নির্বিশেষে আমি মনে করি ফ্যাসিলিটেট করা উচিত। কেউ যদি জামাতের সাথে কাজ করতে চায় তাকে সেখানে ফ্যাসিলিটেট করা উচিত, কেউ যদি এনসিপির সাথে করতে চায় তাকে সেখানে ফ্যাসিলিটেট করা উচিত, কেউ যদি সরকারের সাথে বিএনপির সাথে কাজ করতে চায় ফ্যাসিলিটেট করা, গণতন্ত্রের সাথে কাজ করতে তাকে ফ্যাসিলিটেট করা উচিত, তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা উচিত। এতে হবে কি, এতে একদিক থেকে যেরকম আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটা সমুন্নত থাকবে, আরেক দিক থেকে যেটা লাভ হবে যে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম এবং বাংলাদেশের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে এগুলোকে অ্যাড্রেস করা এবং সহজেই সমাধান করা সম্ভব হবে। এই যে রিসেন্টলি একটা পরীক্ষা নিয়ে একটা আমাদের শিক্ষামন্ত্রী একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না, আমি মনে করি যে এখানে যদি ওনার যে একটা জেনারেশন গ্যাপ আছে কিন্তু ওনার সাথে, উনি না থেকে যদি কম বয়সী একজন যদি থাকতেন, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা হইতো না, এই প্রবলেমগুলো, এই ভুল বোঝাবুঝিগুলো হইতো না।